দেহ তরল, শুন এদিকে শুন রে, দেহ তরল প্রশ্ন পড়বে না, দেহ তরল কাকে বলে, ঠিক আছে? দেহ তরল কাকে বলে শুনবি। কোষের ভিতরে কোনো একটা কোষ আছে, ধর এখানে, এই কোষের ভিতরেও হইতে পারে বা কোষের বাইরেও হইতে পারে, হয় কোষের ভিতরে হইতে পারে না হলে বাইরে। কি কি সমৃদ্ধ ওই তরলটাতে? শর্করা থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, ফ্যাট থাকতে পারে, আর অন্যান্য পদার্থও থাকে। তাহলে কি লিখব? কোষের ভিতরে বা কোষের বাইরে শর্করা, প্রোটিন, ফ্যাট সমৃদ্ধ, সমৃদ্ধ মানে যুক্ত, শর্করা প্রোটিন ফ্যাট যুক্ত বা সমৃদ্ধ তরলকে আমরা বলবো দেহ তরল। নামটা দিয়েছে দেখ, দেহ তরল মানে দেহে যে তরল থাকে, দেহে যে তরল থাকে সেটাকে কি বলবো আমরা? দেহ তরল। বুঝতে পেরেছিস? তো দেহে কোথায় থাকে? কোষের ভিতরেও হইতে পারে, বাইরেও হইতে পারে। তাহলে কোষের ভিতরে বা বাইরে শর্করা, প্রোটিন, ফ্যাট যুক্ত তরলকে দেহ তরল বলে। দেহ তরল অনেক রকমের আছে। এক নম্বরে যে আছে দেখ, দেহ তরল কত রকমের দেখ, আমরা একটা তো ডিটেলসে পড়ব, তার নাম হচ্ছে রক্ত। 2 নম্বরে আছে লসিকা। 3 নম্বরে ঘর্ম, ঘাম, মূত্র, ঠিক আছে? আরও অন্যান্য আছে। তাহলে এগুলো সবগুলো দেহের তরল। রক্ত, রক্ত তো দেহের তরলই, দেহে থাকে না রক্ত। তাহলে রক্ত, লসিকা, ঘাম, মূত্র এগুলো সবগুলো হচ্ছে দেহ তরল। বুঝতে পেরেছিস কি? তাহলে দেহ তরল কাকে বলে? দেহ তরল কাকে বলে? প্রোটিন, শর্করা আর ফ্যাট সমৃদ্ধ এই তরলটাকে আমরা বলবো দেহ তরল। দেহ তরল অনেক হতে পারে। দেহ তরল রক্ত, লসিকা, ঘর্ম, মূত্র এগুলো সবগুলো হতে পারে, কোনো অসুবিধা নাই তো। আর একটা শুনিলে দেহ তরলের কাজ, এগুলো তাহলে দেহ তরলগুলো, দেহ তরলের কাজ, দেহ তরলের কাজ, দেহ তরলগুলো কি কি কাজ করে? 1 নম্বর আছে রেচন পদার্থ বের করে শরীর থেকে, রেচন পদার্থ বের করে দিই শরীর থেকে। 2 নম্বর পুষ্টি, পুষ্টি বা ভিটামিন বা খনিজ লবণ যেগুলো আমাদের শরীরে বয়ে নিয়ে যায়। কে বয়ে নিয়ে যায়? দেহ তরল। এই তরলটাই মানে আমরা যেমন যাওয়া আসা করি কিসে, বাসে বা ট্রেনে যাওয়া আসা করি, এইরকম খাবার, তুই খাবার খালি, খাবারটা কোথায় যাবে? পেটকে যাবে। এবার পেট থেকে তো প্রত্যেকটা অঙ্গে পৌঁছে যাবে, তো ওইটা পৌঁছায় কে? দেহ তরল। তা দেহ তরল কী কাজ করে দেখ, 1 নম্বর রেচন পদার্থটা বের করে, মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়, তাই তো। পুষ্টি, তোরা যে খাবারটা খালি সেই খাবারটা পেটকে গেল, পেটের থেকে পুষ্টিটা গ্রহণ করলো, ঠিক আছে? গ্রহণ করার পর সারা দেহে তো ছড়াই দিতে হবে, কে ছড়াই দেয়? দেহ তরল। তাহলে পুষ্টি, খনিজ লবণ, ভিটামিন এগুলো প্রত্যেকটা কলা কোষে পৌঁছায় দেয়, কার কাজ? দেহ তরল। তাহলে দেহ তরল রেচন পদার্থ দেহ থেকে বার করে দেয়। আর কি করে? পুষ্টি, পুষ্টিগুলাকে কি করে? পুষ্টি প্রত্যেকটা কলা কোষে পৌঁছায় দেয়। বুঝতে পেরেছিস কি? তাহলে এই দুটো মেন কাজ, এই দুটো ছাড়াও আরও কাজ আছে, এই দুটো মেন কাজ, আরও কাজ আছে বিভিন্ন, ওটাও পরে পড়বো আমরা কাজ। আর এইবার আমরা পড়ব যে দেহ তরল 2 প্রকার, একটা হচ্ছে অন্তঃকোষীয় আর একটা বহিঃকোষীয়। একটা হচ্ছে অন্তঃকোষীয়, নামটা শুনি কি মনে হচ্ছে? অন্তঃকোষীয়, অন্তঃকোষীয় তরল মানে যে তরলটা কি দেখবে কোষের বাইরে না ভিতরে? ভিতরে। আর একটা আছে বহিঃকোষীয় তরল, বহিঃকোষীয় তরল যে তরলটা কোষের, আলাদা করে করানোর দরকার আছে কি এগুলো? যে তরল অন্ত মানে ভিতরে, কোষীয় মানে যে তরলটা কোষের ভিতরে দেখবে সেটাকে বলবো অন্তঃকোষীয়, বহিঃকোষীয় মানে কোষের বাইরে দেখবে সেটাকে আমরা বলবো বহিঃকোষীয়। এটা কোনো অসুবিধা নেই। তাহলে দেহ তরল আমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেহ তরল থেকে সেইরকম কোনো প্রশ্ন পড়ে না পরীক্ষাতে, ঠিক আছে? তাও করাই দিলাম আমরা যেহেতু ওই বইটাতে আছে। এবার শুন সংবহন কাকে বলে, শুনবি। সংবহন
উন্নত উন্নত জীবদের দেহে ঘটে। কাদের দেহে ঘটে? উন্নত উন্নত জীব। উন্নত জটিল জীবও বলা থাকতে পারে বই, উন্নত জটিল জীবও বলা থাকতে পারে। আমরা লিখিলাম উন্নত জীব দেহে ঘটে। কোন দেহে ঘটে? উন্নত জীব দেহে। সজীব কোষে ঘটবে মানে জীবিত কোষে ঘটবে না মৃত কোষে ঘটবে? জীবিত কোষে সংবহন হবে। তাহলে উন্নত জীব দেহের কোথায় হবে? সজীব কোষে। সজীব উন্নত জীব দেহে হবে। যেমন মানুষ উন্নত জীব, উন্নত জীব দেহে হবে। সজীব কোষে হবে না মৃত কোষে হবে? সজীব কোষে। এবারে একটা নির্দিষ্ট পথ আছে, ধর উঘরাটি যাবি, উঘরাটি যাবি তুই নির্দিষ্ট একটা পথে যাবি বা শুশুনিয়া যাবি, একটা নির্দিষ্ট পথ আছে, না তো এখানে তো শর্টকাট আছে, তুই চলে যাবে কি বাইক নিয়ে পরে বা বাস নিয়ে পরে চলে যাবে, বলবে বলে এইদিকে শর্টকাট 3 কিলোমিটার গেলেই হবে, এইখানে কোনে কোনে বলবে এইখানে যাবি কি? তাহলে একটা তো নির্দিষ্ট পথ আছে নাকি, না যেখানে সেখানে গেলেই হবে? তাহলে একটা সুনির্দিষ্ট পথ আছে। তাহলে লিখতে পারি সজীব কোষে সুনির্দিষ্ট পথে। তাহলে আমরা কি বললাম? উন্নত জীবদেহে সজীব কোষে সুনির্দিষ্ট পথে। সুনির্দিষ্ট পথে কি কি যায় দেখ সংবহনের মাধ্যমে। 1 নম্বরে যায় জল, 2 নম্বর হচ্ছে খনিজ লবণ, ভিটামিন, পুষ্টি। তাহলে উন্নত জীবদেহের সজীব কোষে একটা সুনির্দিষ্ট পথে হয় কি কি বই নিয়ে যায়? জল, খনিজ লবণ, ভিটামিন, পুষ্টি ইত্যাদি দ্রব্য, ইত্যাদি ইত্যাদি দ্রব্য। সুনির্দিষ্ট পথে জল, ভিটামিন, খনিজ লবণ, পুষ্টি ইত্যাদি দ্রব্য কোথায় পৌঁছায়? প্রতিটি কোষে। প্রতিটি কোষে পৌঁছে। দেখ না এতদূর বুঝতে পেরেছিস কিনা? কোন কাদের দেহে ঘটে এটা? উন্নত জীবদের দেহে ঘটে। সজীব কোষে ঘটে না মৃত কোষে ঘটে? সজীব কোষে ঘটে। যে কোনো পথেই ঘটে নাকি, যে কোনো সুনির্দিষ্ট পথে ঘটে। কি কি বই নিয়ে যায়? 2 বস্তা চাল, 1 বস্তা কি নিয়ে যায়? এটা প্রত্যেকটা কোষে কোষে পৌঁছায় দেয়। ঠিক আছে, ঠিক আছে, শুধু প্রতিটা কোষে খাবারটা পৌঁছায় দিলেই তো হবে না। এবার প্রত্যেকটা কোষে নোংরা তৈরি হয়, বিপাকজাত বর্জ্য পদার্থ তৈরি হয়। প্রত্যেকটা কোষে খাবার পৌঁছায় দিল, এবার প্রত্যেকটা কোষে খাবার পৌঁছানোর পর এখানে তো বর্জ্য পদার্থ তৈরি হবে প্রত্যেকটা কোষে। তাহলে বর্জ্য পদার্থগুলো কি করে দেয়? বার করে দিতে হবে। তাহলে আমরা পৌঁছাই আর এটাও লিখতে পারি প্রতিটি কোষে উৎপন্ন, প্রত্যেকটা কোষে উৎপন্ন হয়, প্রতিটি কোষে উৎপন্ন কি? বর্জ্য। আর এটাকে আমরা বলতে পারি বিপাকের ফলে উৎপন্ন হয়। তো বিপাকের ফলে উৎপন্ন হয়, সেই জন্য লিখবো বিপাকজাত বর্জ্য। একটা আধটা কোষে হয় নাকি? প্রতিটা কোষে হয়। কি কি হয়? প্রতিটা কোষে কি উৎপন্ন হয়? বিপাকজাত বর্জ্য পদার্থ। ঠিক আছে, আর এই বর্জ্য পদার্থগুলোকে জমায় রেখে দেয়। বর্জ্য পদার্থগুলো কি করে? শরীর থেকে নির্গত করে, বইয়ের ভাষা অনুযায়ী, বা শরীর থেকে নির্গত করে, অপসারিত করে, এরকম বইয়ের ভাষায় লেখা আছে, আমরা বের করে দেই লিখছি। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলা হয় সংবহন। দেখ নামটাতে আছে বহন, মানে বই নিয়ে যাবে। নামটাতে আছে সংবহন, মানে কি হবে? ভালো জিনিসও বই নিয়ে যাবে, খারাপ জিনিসও বই নিয়ে যাবে। ভালো জিনিস বলতে কি কি? ওদের খাবারগুলো জল, ভিটামিন, খনিজ লবণ, পুষ্টি, এগুলো প্রত্যেকটা কোষে পৌঁছাবে না যে কোনো কোষে? প্রতিটা কোষে পৌঁছাবে। এবার প্রতিটা কোষে পৌঁছাই দিয়ে ছেড়ে দিল কি? ওইখানে নোংরা পদার্থ তো তৈরি হবে। ওই যে হ্যাঁ, ওই যে বর্জ্য পদার্থগুলো তৈরি হলো, ওই বর্জ্য পদার্থগুলো কি করে? এই পদ্ধতিটাকে কি বলা হয়? সংবহন। সংবহনের সংজ্ঞাটা পড়ি পড়ে দেখ, সাধারণ বইটাতে কি লেখা আছে দেখ, আমি বলে দিচ্ছি। যে পদ্ধতিতে, এটা তো একটা পদ্ধতি, তাহলে যে পদ্ধতিতে বহুকোষী উন্নত, বহুকোষী কেন লিখছে? আমাদের কটা কোষ?
আমাদের আমাদের একটা আধটা কোষ দিয়ে তৈরি কি? আমাদের পুরো শরীরটা অনেকগুলো কোষ দিয়ে তৈরি, অনেক কোষ দিয়ে তৈরি। তাহলে আমরা কি লিখব? যে পদ্ধতিতে বহুকোষী, শুধু শুধু উন্নত নয়, কি লিখবো আমরা? বহুকোষী। বহুকোষী কেন বলছি বুঝতে পেরেছিস তো? অনেক কোষ দিয়ে তৈরি। বহুকোষী উন্নত জটিল জীবদেহের প্রতিটি সজীব কোষে, প্রতিটি সজীব কোষে, দেখ লেখা আছে সজীব কোষে, সুনির্দিষ্ট পথে, সুনির্দিষ্ট পথে কিসের মাধ্যমে যায়? বাসের মাধ্যমে। কিসের মাধ্যমে যায়? একটু আগে পড়ালাম আমরা দেহ তরল, তাহলে কিসের মাধ্যমে যাবে? তরলের মাধ্যমে। কি কি যায়? খনিজ লবণ, আরো আরো দু চারটে লিখে দিবি, আরো দু চারটে লিখে দিবি, অক্সিজেন আর হরমোন, দুটো লিখে দিবি, অক্সিজেন আর হরমোন, এগুলো পরিবাহিত হয়। এবং এবং কোষ থেকে যে বিপাকজাত, কোষে যে বিপাকজাত বর্জ্য পদার্থ তৈরি হয় সেইগুলো কি করে? শরীর থেকে নির্গত করে বা অপসারিত করে। অপসারিত করে মানে প্রথমে থেকে দেহ থেকে বাইরে বার করে দিই, অপসারিত করে নির্দিষ্ট অঙ্গে জমা রাখে। যেমন মূত্র জমা থাকে কোথায়? মূত্র থলিতে। তাহলে নির্দিষ্ট অঙ্গে পাঠায়, নিয়ে ওই অঙ্গটাতে কী থাকে? জমা থাকে, নির্দিষ্ট অঙ্গে জমা থাকে। তাহলে দেহ তরলের বুঝতে পেরেছিস কি না? আগে বল। সংবহন, সংবহন হচ্ছে এমন একটা পদ্ধতি, সংবহন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কি হয়? কোন উদ্ভিদের দেহে ঘটে? শুধু উন্নত, বহুকোষী উন্নত জীবদেহের সজীব কোষে। কটা সজীব কোষে? দুটো। প্রতিটি সজীব কোষে, প্রত্যেকটাতে হয় যে একটা, প্রতিটি সজীব কোষে সুনির্দিষ্ট পথে। কার মাধ্যমে? দেহ তরলের মাধ্যমে, বা তরলের মাধ্যমেও বলতে পারিস। তরলের মাধ্যমে কি কি যায়? আর হ্যাঁ, জল আর হরমোন আর অক্সিজেন, এইগুলো প্রতিটা কোষে পৌঁছায় দেয়। আবার প্রত্যেকটা কোষে যে নোংরা তৈরি হয়, বর্জ্য তৈরি হয়, সেই বর্জ্য পদার্থগুলোকে দেহ থেকে কোথায়? একটা নির্দিষ্ট অঙ্গে পাঠায়। যেমন মূত্রথলিতে পাঠাবে মূত্রটাকে, না মূত্রটাকে পাঠাই দিল পাকস্থলিতে, আরও ঘুরি হজম হয়ে যাবে আরেকবার, নির্দিষ্ট একটা অঙ্গেই পাঠাই তো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো সংবহন। কোনো অসুবিধা আছে কি সংবহনের সংজ্ঞাতে? একবার রিডিং পড়ে দেখিলে আগে। এবারে শুন, এই যে সংবহন তিনটে জিনিস নিয়ে গঠিত, তিনটে জিনিস নিয়ে গঠিত। কি কি শুনবি রে? এক নাম্বার হচ্ছে রক্ত, দু নাম্বার হচ্ছে রক্তবাহ, আর তিন নাম্বার হচ্ছে হৃৎপিণ্ড। এই সংবহন কটা জিনিস নিয়ে গঠিত? তিনটে। এরকমও প্রশ্ন পড়ার চান্স কম যে সংবহন কি কি নিয়ে গঠিত, এরকম পড়ার চান্সও কম। কি কি নিয়ে গঠিত? রক্ত, রক্তবাহ আর হৃৎপিণ্ড। এবার রক্তটা কি জিনিস? রক্ত হচ্ছে একটা তরল যোগ্য, তরল না কঠিন? রক্ত কি বটে? তরল। আর এইটাকে যোগ গোলা বলা হয়। কি বলা হয়? প্রত্যেকটা অঙ্গের সাথে কি করে? যোগ করে, সমন্বয় সাধন করে, ঠিক আছে? সেখানে আমরা কি বলবো? তরল যোগ গোলা। তাহলে রক্ত কি? রক্ত এক প্রকারের। রক্ত কোথায় থাকে? কোথায় থাকে রক্ত? কোথায় থাকে? লিখবি আমাদের দেহের হৃৎপিণ্ড, শিরাতে, ধমনীতে। রক্ত কোথায় থাকে? এগুলোতেই তো থাকে। হৃৎপিণ্ডে থাকে, শিরায় থাকে, ধমনীতে থাকে। তাহলে রক্ত নিয়ে ক্লিয়ার হয়েছে কি? কি লিখবো? রক্ত এক প্রকারের তরল যোগগুলা, যা কোথায় থাকে? রক্তের রং কি? সবাই জানে। কি জন্য হয়? কি জন্য হয়? রক্তে, ভালো করে শুনবি, রক্তে হিমোগ্লোবিন থাকে। কি থাকে? হিমোগ্লোবিন। রক্তে কি থাকে? হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং কি হয়? লাল হয়। তাহলে রক্ত নিয়ে একবারে ক্লিয়ার হয়েছে কি? আর তো ডিটেলস পড়বো এই রক্ত নিয়ে, এই তো মানে জাস্ট পরিচয় দিয়ে আর কি, ঠিক আছে? তাহলে রক্ত ক্লিয়ার হয়ে গেছে, মানে রক্ত সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেছে। রক্ত ক্লিয়ার হয়ে গেছে মানে ওইটা বলছি। শুন, রক্তবাহ নামটা শুনে কি মনে হচ্ছে? রক্তবাহ যে রক্তকে
বহন করে, নামটা দিয়ে বুঝাচ্ছে। তাহলে রক্তবাহক কাকে বলে? বহন করে তাকেই বলবো রক্তবাহক। এই রক্তবাহক কি কি আছে দেখ, 1 নম্বরে আছে সিরিয়া, 2 নম্বরে আছে ধমনী, আর 3 নম্বরে আছে জালক। এটা কার ভাগ দেখ, কার ভাগ দেখ? রক্তবাহের ভাগ। রক্তবাহের ভাগ হচ্ছে সিরিয়া, ধমনী আর জালক। শুনবি, হৃৎপিণ্ড থেকে এদিকে শুন, এটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে ধর পাতেও রক্ত পাঠাবে, হাতেও রক্ত পাঠাবে, মাথাতেও রক্ত পাঠাবে। এই হৃৎপিণ্ড থেকে যদি রক্ত সারা দেহে যায়, কার মাধ্যমে যায় জানিস? তাহলে কার মাধ্যমে রক্ত সারা দেহে ছড়ে যায়? কোথার থেকে ছড়ায়? রক্তের ঘর হচ্ছে ধমনী। রক্ত কোথায় ঘর, কোথায় ঘর? ধমনী। রক্ত যায় কার মাধ্যমে? ধমনীর মাধ্যমে। আবার ওর ঘরে ফিরে কার মাধ্যমে? সিরিয়ার মাধ্যমে। বুঝতে পেরেছিস? যায় কার মাধ্যমে? সারা দেহে যায় কার মাধ্যমে? ধমনীর মাধ্যমে। রক্তের ঘর কোথায়? হৃৎপিণ্ড। রক্তের ঘর কোথায়? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে যদি বলে সারা দেহে যাব, পুরো দেহে ছড়াবো, কার মাধ্যমে ছড়াবে? তাহলে ধমনীর মাধ্যমে পুরো দেহে ছড়ে যায়। আর এবার পুরো দেহে ছড়েই গেল, এর পুরো দেহ থেকে তো আবার ঘরকে আসতে হবে, কার মাধ্যমে আসবে? সিরিয়ার মাধ্যমে। তাহলে সিরিয়ার ধমনী ক্লিয়ার হয়েছে কি? আরও সিরিয়া ধমনীর আমরা পার্থক্য পড়বো যদি আছে, এমনকি পড়েওছিস হয়তো সিরিয়া ধমনীর পার্থক্য, ক্লাস 7 বা 8 ছিল সম্ভবত। জানিস কেউ সিরিয়া ধমনীর পার্থক্য? জানিস না? ধমনীতে দেখবি জ্বর এলে দেখবি এরকমভাবে হাতটা ধরে দেখবি, দেখেছিস তো? তার মানে ধমনীটা স্পন্দন শোনা যায়, ধমনীতে স্পন্দন শোনা যায়। কিন্তু এইটা সিরিয়াতে শুয়ে স্পন্দন বুঝতে পারবি না তুই। সিরিয়া যদি কাটি যায় তাহলে গল গল করে রক্ত পড়ে। কেমন করে? এরকম লেখা আছে বইয়ে, গল গল করে রক্ত পড়ে। কেমন করে? হ্যাঁ, ওইরকম আওয়াজটা করে না রে, তা বলে গল গল গল। অমন আওয়াজ শুনলে রক্ত ভিতরে আরো ঢুকে যাবে ভয়। তাহলে রক্ত কেমন করে পড়ে? সিরা কাটি গেলে কেমন করে রক্ত পড়ে? আর যদি ধমনী কেটে যায় তাহলে স্প্রিং দিয়ে রক্ত পড়ে। স্প্রিং দিয়ে বুঝতে পেরেছিস তো কেমন? মানে প্রচুর স্পিডে বেরোয়। ধমনী কেটে গেলে, সেই জন্য বলে ধমনী কেটে গেলে বাঁচার চান্স কম থাকে, বলে না? কেননা ধমনীতে কেমন করে রক্ত বেরোয়? স্প্রিং দিয়ে। কেমন করে রক্ত বেরোয়? স্প্রিং দিয়ে। আর সিরা কেটে গেলে গল গল করে, মানে সে বই পড়ে দেখবি, বই পড়ে সিরা কেটে গেলে। আর ধমনী কেটে গেলে কেমন করে বেরোবে? স্প্রিং দিয়ে। দেখবি যখন ছাগলকে কাটা হয় তখন দেখবি গলাটার থেকে কেমন করে রক্ত বেরোয়? একদম স্প্রিং দিয়ে বেরোয় না? তাহলে ওইটা হচ্ছে স্প্রিং দিয়ে। আর গল গল করে রক্ত পড়া তো দেখেইছিস, কোথাও লাগিয়ে গেলেও দেখবি গল গল করে রক্ত পড়ে লাগিয়ে। বুঝতে পেরেছিস? তাহলে ধমনীর মাধ্যমে রক্ত কোথায় যায়? ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়ে যায়। আর শিরার মাধ্যমে কোথায় গেছে? এই পুরো দেহ থেকে কোথায় আসে? হৃৎপিণ্ডে আসে। আর হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়ায় কার মাধ্যমে? ধমনীর মাধ্যমে। কোনো অসুবিধা নেই তো? এবার শুন, জালক অন্য কিছুই না, এই যে সিরিয়ার ধমনীগুলো সরু সরু এরকম শাখা পোশাখায় বিভক্ত হয়ে গেছে। শুন রে, এই সিরিয়াগুলো এরকম বিভিন্ন শাখা পোশাখায় বিভক্ত হয়ে গেছে, নিয়ে এরকম জালকের মতন গঠন করে, এরকমভাবে জালকের মতন গঠন করে। ঠিক আছে? এরকমভাবে জালক গঠন করে, এরকম, অন্য কিছুই না। সরু সরু সিরিয়া ধমনীগুলো মিলে একটা জালক গঠন করে। এরকম কিছু পড়বে না পরীক্ষা এগুলোর থেকে কিছু পড়বে না। তাহলে রক্তবাহ হয়ে গেল। হৃৎপিণ্ডের তো আমরা পুরোপুরি পড়বো, এখন আমরা হৃৎপিণ্ড নিয়ে বলছি নি। হৃৎপিণ্ড নিয়ে আমরা পরে পুরাটাই পড়ব। নেক্সট হচ্ছে রক্তবাহ হৃৎপিণ্ড হয়েছে। এইবারে সংবহন দু প্রকারের, একটা হচ্ছে মুক্ত সংবহন আর একটা হচ্ছে বদ্ধ সংবহন। একটা বললাম মুক্ত, আগে বদ্ধটা পড়ে। হ্যাঁ, একটা বদ্ধ সংবহন আর একটা মুক্ত সংবহন। বদ্ধ নামটা শুনে কি মনে হচ্ছে? যে বদ্ধ থাকবে, বাইরে কোথাও বেরোতে পাবে নাই। তার মানে এইখানের যে রক্তটা, এই বদ্ধ সংবহন, এই শুনবি, গল্প পরে করবি। বদ্ধ সংবহনে রক্ত হৃৎপিণ্ড
হৃৎপিণ্ড, শিরা, ধমনী আর জালক, যদিও তিনটেই বটে কিন্তু আমরা এটাই বলে দিলাম। রক্ত, হৃৎপিণ্ড, শিরা আর ধমনী, এই তিনটার মধ্যেই যদি আবদ্ধ থাকে তখন আমরা এটাকে কি বলবো? বদ্ধ সংবহন। বা শিরা ধমনী কি একসাথে আমরা রক্তবাহ বলতে পারি না? দেখ, রক্তবাহ আর একটু আগে ভাগ পড়ালাম, রক্তবাহ তিন প্রকার, একটা শিরা, ধমনী আর জালক। তাহলে হৃৎপিণ্ড, আর এটা আমরা এত সব নাম না লিখে রক্তবাহ লিখে দিচ্ছি। তাহলে রক্ত, রক্ত যদি হৃৎপিণ্ড আর রক্তবাহের মধ্যেই আবদ্ধ থাকে তখন আমরা সেই সংবহনটাকে বলবো বদ্ধ সংবহন। তাহলে বদ্ধ সংবহনে রক্ত কার কার মধ্যে আবদ্ধ থাকে? হৃৎপিণ্ড মানে ওর ঘর, আর রক্তবাহ মানে ওকে যে বহন করে নিয়ে যায় ওইটার মধ্যেই আবদ্ধ থাকে। এটাকে আমরা কি বলবো? বদ্ধ সংবহন। তো বদ্ধ সংবহনের উদাহরণ অবশ্যই উন্নত শ্রেণীর প্রাণীর হবে, তাই তো? দেখ, লেখা আছে সমস্ত মেরুদণ্ডী প্রাণী, কেঁচো, জোক সব, ঠিক আছে? এই অমেরুদণ্ডী প্রাণীগুলোও মেরুদণ্ডী প্রাণীও হয়, অমেরুদণ্ডী প্রাণীও হয়। দেখ, কেঁচো, জোক আছে অমেরুদণ্ডীতে, আর মেরুদণ্ডী তো প্রায় সব। হ্যাঁ, মানুষ তো হবে কি, মানুষ তো মেরুদণ্ডী, মানুষ তো উন্নতও বটে। দেখলি কি বদ্ধ সংবহন? পড়ে একবার পড়ে দেখ, লেখা আছে যে সংবহনে রক্ত সর্বদাই রক্তবাহ আর হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ থেকে সংবাহিত হয় তাকে আমরা কি বলবো? বদ্ধ সংবহন। হ্যাঁ, এখানে আছে দেখ, রক্তবাহের মধ্যে রক্তনালী, এটা বাইরে আসে না, দেখ লিখেছি রক্তনালীর বাইরে আসে না, তাকে কি বলবো আমরা? বদ্ধ সংবহন। দেখ, এবার রিডিং পড়ে দেখ, এটা বদ্ধ সংবহনের তো উদাহরণ হয়েছে, উদাহরণ বলা হয়েছে, কাকে বলা হয়েছে। এবার বৈশিষ্ট্য পড়ে না, কিন্তু বৈশিষ্ট্য শুনে রাখ এক দুটো। এইখানে যে রক্তটা, এই রক্তটা কার কার মধ্যে আবদ্ধ থাকে? মানে কলাকোষের সাথে যোগাযোগ থাকে না, মানে কলাকোষে বাইরে বেরোয় না। তাহলে কি করে যোগাযোগ থাকবে? রক্তটা কোথার মধ্যে আবদ্ধ থাকে? হৃৎপিণ্ড আর রক্তবাহের মধ্যে আটকে থাকে, মানে কোনো কলাকোষে বা কোনো কোষগহ্বরে যায় না, ওইখানে আবদ্ধ থাকে। কার কার মধ্যে? হৃৎপিণ্ড আর রক্তবাহের মধ্যে আবদ্ধ থাকে। তাহলে বাইরে যায়ই না, তাহলে বাইরে কী করে যোগাযোগ থাকবে? ওর তো আর ফোন নাই, বাইরে না থাকলেও ফোন করে যোগাযোগ করে নেবো, এরকম করে না, ঠিক আছে? তাহলে আমরা পড়লাম যে বদ্ধ সংবহনে রক্তের কলাকোষের সঙ্গে সরাসরি যোগ থাকে না, তাই তো? ও হাই তুলতে ব্যস্ত, কেউ ভাবছে স্যার বলছে, স্যারেই বলুক, এত কষ্ট গরমে কে বলবে, ঠিক আছে? তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি বললাম বল? এক নম্বর বৈশিষ্ট্য আমরা বললাম যে বদ্ধ সংবহনে রক্তের কলাকোষের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকে না। আর এই বদ্ধ সংবহন উন্নত প্রাণীদেরও থাকতে পারে আর অনুন্নত প্রাণী। দেখ, উন্নত প্রাণী, দেখ মানুষের উদাহরণ পাইলাম আমরা, আর কেঁচো, যোগ এগুলোরও পাইলাম। তার মানে উন্নত হতে পারে, অনুন্নত হতে পারে, ঠিক আছে? আর এইখানে রক্তের চাপ বেশি হয়, এখানে রক্তচাপ শুনেছিস না? ব্লাড প্রেশার, বিপি তো শুনেছিস যে এই লোকটার ব্লাড প্রেশার বেশি, প্রেশার ব্লাডটা বলে না, আবার প্রেশার বেশি, ঠিক আছে? তাহলে ব্লাড প্রেশার বেশি, তার মানে রক্তের চাপ বেশি। কোন সংবহনে রক্তের চাপ বেশি হয়? বদ্ধ সংবহনে। আরে ওর বদ্ধ হয়ে আছে ভিতরে, তাহলে ওখানে তো চাপ বেশি হবে, বুঝতে পেরেছিস তো? কোনো অসুবিধা নাই তো? বদ্ধ সংবহনের বৈশিষ্ট্য। এর পরেরটা শোন, মুক্ত সংবহন। বদ্ধ সংবহনে দুটো ভাগ আছে, আমরা পরে পড়াবো। এটি একসাথে এতগুলো ভাগ পড়াই দিলে ধরতে পারবি না, ঠিক আছে? বদ্ধ সংবহনের ভাগটা আমরা পরে পড়াবো। এবারে মুক্ত সংবহন। মুক্ত সংবহনে কি বোঝা যাচ্ছে বল? আগেরটা ছিল বদ্ধ, রক্ত কোথার মধ্যে আবদ্ধ ছিল? হৃৎপিণ্ড আর ওইটার মধ্যে আটকে ছিল, সেই জন্য ওটা কি বলছিলাম? বদ্ধ, ওইটার মধ্যে বদ্ধ ছিল। এইবার হচ্ছে মুক্ত। তাহলে মুক্ত সংবহন মানে কি? রক্ত শুধুমাত্র হৃৎপিণ্ড আর রক্তবাহের মধ্যে থাকবে নাই, কলাকোষেও থাকবে, কলাকোষের সঙ্গেও যোগাযোগ থাকে, লিখে দিচ্ছে একবারে, বা যুক্ত থাকে। তাহলে এই দুটোর পার্থক্য বুঝতে পারছিস তো? বদ্ধ সংবহনে
হৃৎপিণ্ড আর রক্তবাহের মধ্যেই রক্তটা থাকে। রক্ত কোথায় থাকে? রক্তবাহ আর হৃৎপিণ্ডের মধ্যেই থাকে, ওর বাইরে বেরোয় না। তাহলে কলাকোষের সঙ্গে ইয়ার যোগাযোগ ছিল না। কিন্তু এইখানে রক্ত শুধুমাত্র হৃৎপিণ্ড আর রক্তবাহের মধ্যেই থাকে না, কলাকোষেও চলে আসে। বুঝতে পারছিস? মুক্ত মুক্ত ইয়ার ছাড়েছে, মানে এইখানে রক্ত শুধুমাত্র হৃৎপিণ্ড আর রক্তবাহের মধ্যে থাকে না, এইগুলোর থেকেও বাইরে চলে আসেনি। কোথায় চলে আসে? কলাকোষে চলে আসে। সেই জন্য এই সংবহনটাকে আমরা বলবো মুক্ত সংবহন। মুক্ত সংবহন দেখা যায় যেমন আরশোলা, যে কোনো বেশিরভাগ পতঙ্গের ক্ষেত্রে আরশোলা, আরশোলা, শামুক, যেগুলো পতঙ্গ শ্রেণীর প্রাণী বলতে পারিস, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, আরশোলা, শামুক ইত্যাদি। বুঝতে পেরেছিস কি? তাহলে বদ্ধ সংবহন আর মুক্ত সংবহন কোন অসুবিধা আছে? বদ্ধ মানে কি? রক্তটা রক্তবাহ আর হৃৎপিণ্ডের মধ্যেই থাকবে, কলাকোষের সঙ্গে যোগাযোগ থাকবে কি নাই, তাই তো? সেই সংবহনটাকে আমরা বলবো বদ্ধ সংবহন। বদ্ধ এটা হচ্ছে মুক্ত। মুক্তটা কি? রক্ত শুধুমাত্র হৃৎপিণ্ড রক্তবাহের মধ্যে থাকবে কি নাই, কলাকোষের সঙ্গেও থাকবে বা কলাকোষেও চলে আসতে পারে, সেটাকে আমরা বলবো মুক্ত। এইটা উন্নত অনুন্নত দুটোতেই থাকতে পারে। বদ্ধ সংবহনের উদাহরণ কি পড়লাম একটু আগে? মানুষ, কেঁচুয়া যোগ, মানে উন্নত হতে পারে, কিন্তু এইটা সবসময় অনুন্নতদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে রক্তচাপ বেশি হয়? এটাই তো মানুষের উদাহরণ, মানুষের ক্ষেত্রে চাপটা বেশি। তাহলে ইয়াদের ক্ষেত্রে রক্তচাপ বেশি হয়, ইয়াদের ক্ষেত্রে রক্তচাপ, ইয়াদের সাথে কলাকোষের যোগাযোগ থাকে না। তাহলে বল, মুক্ত সংবহন বদ্ধ সংবহন আলাদা করে সংজ্ঞা লিখবি না ডাইরেক্ট একবারে পার্থক্য লিখে নিবি? কি জন্য সংজ্ঞা লিখতে যাবি ফালতু? এই ধারে লিখবি মুক্ত সংবহন, এই ধারে লিখবি বদ্ধ সংবহন, নিয়ে প্রথমে সংজ্ঞাটাই লিখবি, নিয়ে পার্থক্য আকার লিখলি। তাহলে কি কি হইলে দেখ এখান থেকে মুক্ত সংবহন বদ্ধ সংবহনের সংজ্ঞা হয়ে যাবে, বৈশিষ্ট্য হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। তাহলে এই এতগুলো প্রশ্ন একটাতে হয়ে যাবে। লেখার সময় কিভাবে লিখবি? এইদিকে লিখবি মুক্ত, এইদিকে বদ্ধ, যে কোনো একদিকে লিখবি, নিয়ে পুরাটাই লিখে নিবি। আলাদা আলাদা আর কোনো প্রশ্ন লেখার দরকার নাই। বুঝতে পেরেছিস কি? এইবার শুন, ইয়াদের ক্ষেত্রে এই মুক্ত সংবহনে রক্তটা কলাকোষে থাকতে পারে না? পারে না? কাদের ক্ষেত্রে কলাকোষে বেরোতে পারে? মুক্ত সংবহনে বেরোতে পারে, তাই তো? বদ্ধ সংবহনে পারে কি? বদ্ধ সংবহনে পারে না। ধর এখানে কোনো কোষগহ্বর আছে, এখানে কোনো কোষগহ্বর আছে বা কোষ আছে, কোষগহ্বর আছে, ঠিক আছে? এই কোষগহ্বরটাকে কি বলা হয় ভালো করে শুনবি। এই কোষগহ্বরে রক্ত জমা হতে পারে। কি হতে পারে? রক্ত জমা হতে পারে। এই কোষগহ্বরে রক্ত জমা হতে পারে, রক্ত আসতেই পারে এখানকে, ঠিক আছে? কাদের ক্ষেত্রে আসতে পারে? বদ্ধ সংবহনে না মুক্ত সংবহনে? মুক্ত সংবহনে, ঠিক আছে? এই যে কোষ গহ্বর, এই গহ্বরটাকে বলা হয় সিলোম। এই কোষ গহ্বরটাকে কি বলা হয়? সিলোম। কাদের ক্ষেত্রে দেখা যায় এটা? বদ্ধ সংবহনে না মুক্ত সংবহনে? মুক্ত সংবহনে সিলোম দেখা যায়, বদ্ধ সংবহনে সিলোম দেখা আর একটা পার্থক্য হলো। বুঝতে পেরেছিস? তাহলে সিলোম রক্ত দ্বারা পূর্ণ থাকতে পারে। একবার দেখিলে মুক্ত সংবহন আর বদ্ধ সংবহনটা। শুন, এই গহ্বরটাকে কি বলা হয় রে? এই কোষ গহ্বরটাকে সিলোম। কোষ গহ্বরটাকে সিলোম বলে, কিন্তু যখনই এটা রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে, যখনই এটা রক্ত দ্বারা, এটা বারবার হচ্ছে না, এটা যখনই রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন এটাকে বলবো হিমোসিল। কি বলবো? যখন ফাঁকা ছিল তখন তো আমরা সিলোম বলছিলাম, হিমো। আর যদি এটা না মনে রাখতে পারছিস, নাও মনে রাখতে পারিস, এইটা ছায়ার বইটা দেখবি দিয়ে আছে সিলোম বলি আমরা লেখালাম, নাহলে এটাও মনে রাখতে পারিস যে রক্তপূর্ণ এই গহ্বরটাকে কি নাম দেওয়া হয়েছে? হিমোসিল। কাদের দেহে দেখতে পাওয়া যায়? মুক্ত সংবহন না বদ্ধ সংবহন? কেন না বিরাইতে পেয়েছি, মুক্ত হয়েছে বলে না বাইরে বেরিয়েছে, বদ্ধ তো বিরাইতেই পাবে কেন? তাহলে হিমোসিল কি পূর্ণ ভিতরটা কি পূর্ণ আছে? রক্তপূর্ণ। এই কোষগহ্বরটাকে আমরা কি বলবো? হিমোসিল। ভালো করে শুনবি, এই মুক্ত সংবহন কাদের দেখা যায় রে?
পতঙ্গদের ক্ষেত্রে দেখা যায়, তাই তো? পতঙ্গদের ক্ষেত্রে মুক্ত সংবহন দেখা যায়। তো এই যে রক্তটা ধর এই কোষগহ্বরে ঢুকলো, ঠিক আছে, যে কোষগহ্বরে ঢুকলো সেই রক্তটা তো আর আমাদের ক্ষেত্রে কী জানিস, আমাদের ক্ষেত্রে রক্ত অক্সিজেনকে বই নিয়ে যায়। আমাদের ক্ষেত্রে রক্তটা অক্সিজেন বই, কার মনে হচ্ছে যে ফুসফুস পর্যন্ত গেল, দেখ এবার মনে হচ্ছে স্যার নাক দিয়ে টানলাম, এবার তো ফুসফুস বই নিয়ে গেল, ফুসফুস পর্যন্ত তো গেল, তারপর ফুসফুস থেকে তো প্রত্যেকটা অঙ্গেই পৌঁছাবে না। তুই নাক দিয়ে টানলি না মুখ দিয়ে টানিস, ওইটা বিড়ির কথা বলা হয়নি। নাক দিয়ে টানলি মানে নাক দিয়ে বিড়ির কথা বলা হয়নি, ওইটাই ভাবছি। শুন, বলবি না আমি তো বিড়ির কথা ভাবিনি, আমি তো গাঁজার কথা ভাবছি। শুন, ধর নাক দিয়ে নিঃশ্বাস টানলি, মানে প্রশ্বাস যদি বলে, অক্সিজেন টানলি, নাক দিয়ে কি টানলি, অক্সিজেন টানলি, সে নাক দিয়ে যাওয়ার পর কোথাকে যাবে, ওইটা ফুসফুসে যাবে। এবার ফুসফুস থেকে তো প্রত্যেকটা এমনি পায়ের কোষেও পৌঁছাইতে হবে না, ওইখানকে কে পৌঁছায় জানিস, রক্ত কে পৌঁছায়। একটু আগে পড়ালাম না আমরা সংবহনে কি কি পৌঁছায়, জল, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অক্সিজেন, এগুলো সবগুলোই পৌঁছায়, আমরা পড়েছি তো। তাহলে এগুলো কার মাধ্যমে পৌঁছায়, তরলের মাধ্যমে, দেহ তরলের মাধ্যমে। তাহলে দেহ তরলটা কি বটে, রক্তই তো বটে। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমরা, তাহলে আমাদের দেহে রক্ত কি করে, অক্সিজেনকে বই নিয়ে যায়। আমাদের দেহে রক্ত অক্সিজেনকে, কিন্তু পতঙ্গদের ক্ষেত্রে এই যে রক্তটা মুক্ত হয়ে গেছে, সে তো আর অক্সিজেন বইতে পারবে নাই, এই অক্সিজেন বইতে পারে না। সেই জন্য মনে রাখবি, ইয়াদের দেহে শ্বাস রঙ্গক মানে কি, শ্বাস বহন করে সেরকম কোনো একটা রঞ্জক, শ্বাস রঙ্গক বা রঞ্জক আছে, শ্বাস রঞ্জক কোনো পদার্থ থাকে না। কাদের দেহে থাকে না, শ্বাস রঞ্জক কোনো পদার্থ থাকে না। কেন থাকে না বুঝতে পেরেছিস কি? তাহলে পতঙ্গদের দেহে শ্বাস রঞ্জক কোনো পদার্থ থাকে না। কেন থাকে না, দরকার নেই, কেন থাকে না দরকার নেই, এইটা মনে রাখবি। হ্যাঁ, ঠিক আছে, এইটাই মনে করতে পারছিস না, আর ওইটাই মনে করবি। এদিকে শুন রে, এই যে এই গহ্বরটা যদি রক্ত দ্বারা পূর্ণ হয়, তাহলে এটা কি বলা হয়, হিমোসিল। আর এই হিমোসিলের রক্তটা অক্সিজেন বইতে, মানে শ্বাসকে বইতে, শ্বাস রঞ্জক কোনো পদার্থ থাকে না, বুঝতে পারিস? শ্বাসকে বইতে পারে না মানে ও শ্বাস, হিন্দিতে শাশুড়ি বলে, ওইটা বইতে পারে না, ওইরকম ভাবিস না, একদম পজিটিভ মাইন্ডে থাকবে, ঠিক আছে। শ্বাস রঙ্গক বা শ্বাস রঞ্জক কোনো পদার্থ থাকে না, মানে শ্বাসকে বইতে পারবে, শ্বাস অক্সিজেনকে বইতে পারবে, এইরকম কোনো রঞ্জক থাকে না। কাদের দেহে থাকে না, মুক্ত সংবহনেই না পড়াচ্ছি আমরা। মুক্ত সংবহনে কোলাকোষের সঙ্গে থাকে, রক্তটা কোথায় চলে আসে, কোলাকোষে চলে আসে। আর কোলাকোষটা যদি রক্ত দ্বারা পূর্ণ হয়ে যায়, তখন এটা কি বলা হয়, হিমোসিল। আর এই রক্তটা অক্সিজেনকে বইতে, যেহেতু শ্বাসরঞ্জক থাকে না, সেই জন্যে এই রক্তটাকে বলা হয় হিমোলিম্ফ। এই পতঙ্গদের রক্তটাকে কি বলা হয়, অনেক নতুন নতুন নাম পাইছিস তাই তো, আজকে পালিনি? কি পড়লাম তাহলে আমরা, বদ্ধ সংবহন তো ক্লিয়ার একদম, যে এখানে রক্তটা হৃৎপিণ্ড আর রক্তবাহের, সেই জন্য বদ্ধ। মুক্ত মানে কি, শুধু হৃৎপিণ্ড আর রক্তবাহে আটকে থাকিবে নাই, কোথাকে চলে আসে রক্তটা, কোলাকোষে চলে আসে। আর যেই কোলাকোষে যদি চলে আসে, তাহলে কোলাকোষটা পূর্ণ হয়ে যাবে রক্ত দ্বারা, তখন এই কোলাকোষটাকে আমরা কি বলবো, হিমোসিল, বুঝতে পারছিস। আর এই রক্তটা অক্সিজেনকে বইতে পারে না, কাদের দেহে, মুক্ত সংবহন কাদের দেহে দেখা যায়, পতঙ্গদের। তাহলে পতঙ্গদের ক্ষেত্রে
ঠিক আছে, এইটা অক্সিজেন আর বইতে পারে না, মানে শ্বাসরঞ্জক কোনো পদার্থ থাকে না। তাহলে শ্বাসরঞ্জক যেহেতু পদার্থ থাকে না, সেই জন্য এদের রক্তটাকে বলা হয় হিমোলিম্ফ। কি বলা হয়? হিমোলিম্ফ। কোনো অসুবিধা আছে কি? সিরিয়া আর ধমনের পার্থক্য তার আমি বলে দিয়ে দিকে দেখ, এদিকে শুন রে, এটা হচ্ছে হৃৎপিণ্ড। আমি ছবি দেখতে পারি না, কিন্তু আমি বুঝাই দিচ্ছি চকের মাধ্যমে। এটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, ঠিক আছে। হৃৎপিণ্ড থেকে ধর এরকম কোনো একটা শিরা যুক্ত হয়েছে, শিরা এরকম ধমনী, এটা কি বটে? ধমনী। ধমনী এই জায়গা থেকে উৎপন্ন হলেও নিয়ে উৎপন্ন হয়, শুন রে, ধমনী এই জায়গা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন জালকে ভেঙে গেল, এরকম বিভিন্ন জালকে ভাঙিল। শুন রে, শুন, জালকে ভাঙিল, বুঝতে পারলে হচ্ছে, বাকি সব ভাড় মেয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ধমনী। এটা কি বটে? এইটা বটে ধমনী। তাহলে ধমনী কোথার থেকে উৎপন্ন হলে দেখ, এই ধমনী কোথার থেকে উৎপন্ন হয়েছে নি, কোথায় যাই শেষ হলে? এটা কি বটে? জালক। এটা কি বটে? জালক। তাহলে ধমনী কোথা থেকে উৎপন্ন হলেও, এই পড়া বুঝতে পারবি নি, ধমনী কোথার থেকে উৎপন্ন হয়েছে আর কোথায় যাই শেষ হলেও? জালকে। এইবার পরেরটা শুন, পরে এইরকম জালক থেকে উৎপন্ন হলে সিরিয়া, এদিকে শুন রে, এটা হচ্ছে সিরিয়ার থেকে রক্ত এটার মাধ্যমে হৃৎপিণ্ডে এসছে। এই ব্লুটা কি বটে? সিরিয়া। তাহলে সিরিয়া কোথার থেকে উৎপন্ন হলো নি, কোথায় যে শেষ হলো? বল, ধমনের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে জালকে যায়, মানে শরীরে যায় না, শরীর থেকে হৃৎপিণ্ড আসে ধমনী। তাহলে ধমনীর একটা পার্থক্য শুন, প্রথম পার্থক্য, ধমনী কোথার থেকে উৎপন্ন হয়, কোথায় যাই শেষ হয়? ধমনী ধারে লিখবি। শিরার ধারে কি লিখবি? শুন, শিরার ধারে লিখবি জালক থেকে উৎপন্ন হয়, একটা পার্থক্য হলো। 2 নম্বর পার্থক্য শুন, এই ধমনী হৃৎপিণ্ডের রক্তটাকে সারা দেহে ছড়ায়। তাহলে ধমনী কি করে? হৃৎপিণ্ড থেকে রক্তটা সারা দেহে, শুনে লিখবি এগুলো, ঠিক আছে, যেগুলো বলে দিচ্ছি আমরা। ধমনী হৃৎপিণ্ড থেকে রক্তটাকে পুরা দেহে ছড়িয়ে দেয়। আর সিরিয়া কি করে? সিরিয়া সারা দেহের রক্তটা সব গুটে আবার নিয়ে যায় হৃৎপিণ্ডকে। বুঝতে পারছিস কিনা? হ্যাঁ, কি বললাম বুঝতে পারছিস? তাহলে ধমনী কি করে? সারা দেহে ছড়াই দেয়। আর সিরা সারা দেহের রক্তটা হৃৎপিণ্ডে নিয়ে আসে, একটা পার্থক্য। আর আগে, তার আগে কি বললাম একটা যেন, কোথার থেকে উৎপন্ন? ধমনী। হ্যাঁ, সিরা থেকে। পারবি তো লিখতে? ধমনী, এই ধমনীর মাধ্যমে শুনবি এই ধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত যায়। কি যুক্ত রক্ত যায়? অক্সিজেন যুক্ত। আর এই অক্সিজেন যুক্ত সেটাকে শুদ্ধ বলবো না অশুদ্ধ বলবো? শুদ্ধ রক্ত, একদম শুদ্ধ বলতে পারি তো বলতে, অথবা বিশুদ্ধও বলতে পারি। শুদ্ধ বিশুদ্ধ একই জিনিস তো? অশুদ্ধটা আলাদা জিনিস, অশুদ্ধটা অ দিয়েটা আলাদা, শুদ্ধ মানেও বিশুদ্ধ মানেও একই ব্যাপার, ঠিক আছে। তাহলে ধমনী কি যুক্ত রক্তকে নিয়ে যায়? আর সিরিয়া সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে কোথায় নিয়ে আসে? আর এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে বলা হয়, ওইটাকে বলছিলাম শুদ্ধ। তাহলে এইটা কি বলবো? অশুদ্ধ। এইটাকে বলছিলাম বিশুদ্ধ। তাহলে এটা কি বলবো? তাহলে কোটা পার্থক্য পেলাম বলতো? কে পারবি? 4টাই বলতে পার্থক্য। হৃৎপিণ্ড থেকে উৎপন্ন,
হ্যাঁ, আর একটা শুন, ধমনীর প্রাচীরটা মোটা আর শিরাটা পাতলা, ঠিক আছে? হ্যাঁ, ওই মোটু পাতলুকে জড়ি এরকম, ঠিক আছে? এই শুন রে, ধমনী মোটা আর শিরাটা কোনটা কাটলে গল গল করে রক্ত পড়ে একটু আগে বললাম, আর ধমনী কাটলে কোনো অসুবিধা নাই এতদূর পর্যন্ত। তাহলে আমাদের অনেকগুলো পার্থক্য হলো, চারটে তো হয়ে গেছে মোটামুটি। শুনে শুনে লিখতে পারবি? কে এখনই লিখতে পারবি চারটে পার্থক্যই? কনফার্ম পারবি তো? দুদিন পরে ভুলে যাবি, এখন পারলেও তো পড়বি, যাই পরে ভাবিস না যে আমার মুখস্থ হয়ে গেছে, আমার এখানে মুখস্থ হয়ে যায়। আমার গাদি পাওয়ার, অনেকে আবার কী ভাবে আমার গাদি ব্রেনের পাওয়ার। হ্যাঁ, আমার ক্যাপচার পাওয়ারটা না অনেক বেশি, স্যার বলে তো একবার বললে আমি ধরিলি। অনেক এরকম ভাবে, যে এরকম ভাবছিস ভালো করে শুন, যাওয়ার পর একবার হলেও পড়বি। এই পরের পয়েন্ট শুন, পরের পয়েন্ট আমাদের বলা হয় না, সেটা হচ্ছে সংবহনের কাজ, মানে সংবহনের কি দরকার, প্রয়োজনীয়তা। সংবহনের প্রয়োজনীয়তা মানে সংবহন কেন দরকার? যদি সংবহন না থাকতেও তাহলে তুই নিঃশ্বাস তো নিচ্ছিস, অক্সিজেন নিলি, ওই ফুসফুসে যাইতেও, ফুসফুস থেকে আবার বাঁচতিস, তুই বাঁচতিস নেই। খাবার খাতিস, খাবারটা গেল পেট পর্যন্ত, পেটেই শক্তিটা পাই গেল সব, নিয়ে পেটটাই বাড়তে দেখল, পেটটা বাড়তে বাড়তে পৃথিবী পেরিয়ে গেল। আর আর বাকি হাত কত নাই, পুষ্টি পাবে নেই, হাতগুলো সব ভিতর দিকে দেখবে, এমনি করে ঢুকিয়ে যাবে, এই ভিতর দিকে ঢুকিয়ে যাবে হাত মুখ। তার মানে সংবহন দরকার তো। তাহলে সংবহন কি কি কাজ করে বল, সংবহন কি কি কাজ করে বল রে? সংবহন পড়েছিলাম আমরা, সংবহনের মাধ্যমে কি কি যায়? পুষ্টি যায়, তার মানে খাদ্য পরিবহন, এদিকে দেখ, সংবহনের কেন দরকার, সংবহনের কেন দরকার? কেউ সালোক সংশ্লেষ পড়েছিস ছোটবেলাতে, নামও শুনেছিস? সালোক সংশ্লেষ কোথায় হয়? হ্যাঁ, সেটাই তো বলি, গাছ বলে রেখে দিন না, গাছের পাতায়, পাতায় খাবারটা তৈরি হলো। এইবারে দেখ, পাতায় খাবারটা তৈরি হওয়ার পর কাণ্ড নেছে নিচ্ছে, আবার উপরে গাছটা ধর কোনো একটা গাছ আছে, গাছটার এইখানে পাতায় তৈরি হলো খাবারটা। এই শুন রে, শুন শুন, গাছের এইখানে পাতায় খাবারটা তৈরি হলো, তাহলে এইখানে খাবারটা তৈরি হয়ে যদি এইখানেই থাকি যায় তাহলে কি হবে? খাবারটা তো উপর দিকে পৌঁছাতে হবে, নিচ দিকেও পৌঁছাতে হবে, তাহলে খাবারটা কোথায় তৈরি হয়? তাহলে খাবারটা তো একটা জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে হবে। সেই খাদ্য পরিবহনেও কে সাহায্য করে? সংবহন। কার মাধ্যমে যায় জানিস খাদ্য? পড়েছিস প্রথম ইউনিট টেস্টে পড়েছিস, ফ্লোয়েমের নাম শুনেছিস? ফ্লোয়েম, লজ্জা লাগে না হু বলতে? হ্যাঁ, ও বুঝে বল, শুনি নাই, কেউ বুঝে বলেই এই নেই, আমি শুনলে হবে, মনে রাখতে হবে, বলতে হবে। তাহলে খাবার কার মাধ্যমে পৌঁছায়? ফ্লোয়েমের মাধ্যমে, মানে সংবহন হচ্ছে কিনা, এক জায়গা থেকে আরেক জায়গায় তো যাচ্ছে, তাহলে কার মাধ্যমে যাচ্ছে? তাহলে খাদ্য পরিবহনে সংবহনের গুরুত্ব কি বুঝতে পেরেছিস? বই থেকে লিখে নিবি নিজের মতন পড়ে না বলে দেবো? হ্যাঁ, তাহলে লিখবি, পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে কোথায় পৌঁছায়? পাতায় উৎপন্ন হয়, আবার পাতাতে পৌঁছাই যায়। বল, কেন? নডির থেকে চাপলিও বাসে, আর নডির থেকে নডি গেল, ওই ব্যাগটা এখন ঘুরাই, তখন ঘুরাই ওকে নামাই দিলে। পাতায় উৎপন্ন যে খাদ্য, পাতায় যে খাদ্যটা তৈরি হলো, সেই খাদ্যটা গাছের প্রত্যেকটা অঙ্গে, হ্যাঁ, তাহলে এটা তো সংবহনের গুরুত্ব আছে। এই গল্প করলে এবারে বার করে দেবো। 2 নম্বর শুন, শ্বাস বায়ুর পরিবহন।
তুই যে অক্সিজেনটা গ্রহণ করলি সেটা কোথায় গেল? ফুসফুসে। এইবারে ফুসফুস থেকে তো প্রত্যেকটা অঙ্গে পৌঁছাতে হবে, ফুসফুস থেকে প্রত্যেকটা অঙ্গে পৌঁছাতে হবে। সেটা তো কে সাহায্য করে? সংবহন। বুঝতে পারছিস কি? তাহলে সংবহনের কত গুরুত্ব আছে। 3 নম্বর, জলের পরিবহন। যে জলটা তুই খাবার খাচ্ছিস জল হিসেবে, জলটা গ্রহণ করলি, এবার জলটাও তো প্রত্যেকটা অঙ্গে পৌঁছাতে হবে, সেটা তো কে সাহায্য করে? সংবহন। ঠিক আছে, তার মানে সংবহন না থাকলে জলটাও তোর পৌঁছাইতে নাই প্রত্যেকটা অঙ্গে। আর কি পরিবহন করে? খনিজ লবণ পরিবহন। এই যে খনিজ লবণটা তুই খাবারের মাধ্যমে গ্রহণ করলি, সেইটাও প্রত্যেকটা অঙ্গে পৌঁছাইতে নাই। আমাদের এইখানে পিটুইটারি গ্রন্থি আছে ব্রেনে, জানিস তো? কি গ্রন্থি আছে? পিটুইটারি। পিটুইটারি থেকে গ্রোথ হরমোন বেরোয়। কোন হরমোন বেরোয়? গ্রোথ হরমোন। নামটা শুনে কি বুঝাচ্ছে? গ্রোথ মানে, গ্রোথ মানে বৃদ্ধি করবে, তাই তো? তাহলে এই যে ব্রেনের এই এই এরকম জায়গাতে কি আছে? পিটুইটারি গ্রন্থি আছে। পিটুইটারি, পিটুইটারি থেকে একটা গ্রন্থি হরমোন বেরোয়, সেই হরমোনটার নাম কি? গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কি করে? কি করে? বৃদ্ধি ঘটায়, জীবদেহের বৃদ্ধি ঘটায়, তাই তো? তাহলে এই যে গ্রোথ হরমোন ধর ব্রেন থেকে খরিত হলো, এইখান থেকে পিটুইটারি থেকে, পিটুইটারি থেকে খরিত হলো। এবার পিটুইটারি থেকে খরিত হয়ে তোর তোর পায়ের আঙুলের বৃদ্ধি ঘটাবে, পায়ের আঙুলের এইখানে খরিত হওয়ার পর ওকে তো এইখানে পৌঁছাতে হবে, কাকে পৌঁছাতে হবে কিনা? কোথার থেকে? পিটুইটারি গ্রোথ হরমোন কোথার থেকে খরিত হচ্ছে? ব্রেন থেকে। তাহলে ব্রেন থেকে এবারে পায়ে তোর পায়ের আঙুলটাকে বৃদ্ধি করবে, তাহলে ওখানে তো পৌঁছাতে হবে না, হবে নাই? এইখানে গ্রোথ হরমোন খরিত হলো, এবারে এই গ্রোথ হরমোনটাকে তো এইখানে পৌঁছাতে হবে। কিসের মাধ্যমে পৌঁছাবে? বাসে, সংবহনের মাধ্যমে, তাই তো? তাহলে সংবহন যদি না থাকতো, কোনো হরমোনও পরিবহন, তার মানে ব্রেনে খরিত হইতো, তোর ব্রেনটারে বৃদ্ধি করতে নি, ব্রেনটাই বাড়ি বাড়ি বেড়ে যেত, আর হাত পা নাই, ফুটবলের মতন গোল হয়ে যেত, বটে কি না? তাহলে প্রত্যেকটাতেই সংবহন কত দরকার, বুঝতে পারছিস তো? তাহলে সংবহনের প্রয়োজনীয়তা অনেক, অপরিসীম। কি কি কাজে সংবহন দরকার বুঝতে পেরেছিস তো? জল বয়ে নিয়ে যেতে, খনিজ লবণ বয়ে নিয়ে যেতে, শ্বাসবায়ুর পরিবহন। শ্বাসবায়ু মানে ওই অক্সিজেন নিচ্ছিস, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, ওইটা তো কে বহন করে? সংবহন মানে রক্ত বহন করে। খাদ্য যে পরিবহন করে, সেই খাদ্যর পরিবহনও সংবহন লাগবে। তাহলে সংবহনের গুরুত্ব অনেক আছে, তাই তো? দেখবি যেখানে তরলগুলো পড়ালাম নাই, সেখানে অনেকগুলো তরলের কথা আমরা উল্লেখ করেছিলাম, যে অনেকগুলো তরল আছে। তো 1 নম্বর তরলে ছিল রক্ত। 1 নম্বর তরলে কে ছিল? রক্ত। কাকে বলে কে বলতে পারবি? রক্ত এক প্রকারের তরল যোগগোলা। কার কার মাধ্যমে বাহিত হয়? কার কার মধ্যে থাকে? হৃৎপিণ্ড আর রক্তবাহ। রক্তবাহ বলে দেবো তো, শিরাধমনী জালককে বলে, তাকে কি বলে? রক্ত। রক্তের কাজ বল, রক্তের কাজ কে কে বলতে পারবি? রক্তের কাজ একই তো, সংবহনের কাজগুলোই তো। অক্সিজেন পরিবহন করা, জল পরিবহন করা, বিপাকজাত বর্জ্য পদার্থকে শরীর থেকে বাইরে বের করা। শুনি শুনি লাগবে, এগুলো পারবি নি? এগুলো পড়াইছি তো। কী কী পরিবহন করা? খনিজ লবণ পরিবহন করা, আর বিপাকজাত বর্জ্য পদার্থগুলোকে। তাহলে রক্ত তো ক্লিয়ার আছে। পরেরটা শুন, লসিকা কি? লসিকা, লসিকা কিন্তু বর্ণহীন একটা তরল। লসিকা কি? রক্ত কি রং? রক্ত লাল রঙের। কি জন্য লাল রঙের হয়? হ্যাঁ, তো লসিকা হয় হলুদ বর্ণের হতে পারে, হালকা হলুদ বর্ণের হতে পারে, আর না হলে বর্ণহীন হতে পারে। ঠিক আছে, হালকা হলুদ বর্ণের। দেখবি বইয়ে লেখা আছে ঈষৎ হলদে বর্ণের। ঈষৎ, ঈষৎ হলদে। ঈষৎ হলদে মানে কি বোঝাচ্ছে?
হালকা হলুদ বর্ণের একটা তরল। এই তরলে, ঠিক আছে, এই তরলে লিম্ফোসাইট থাকে। কি থাকে? লিম্ফোসাইট কোষ থাকে। লিম্ফোসাইট কোষ থাকে। তাহলে লসিকা কি বর্ণের? লসিকা কি বর্ণের? ঈষৎ হলদে বর্ণের, তাই তো? আর কিছু করার দরকার নেই এখান থেকে, এটা মনে রাখবে হালকা হলদে বর্ণের হয়, ঠিক আছে। আর এখান থেকে পড়ার মতন কিছু নাই। সবচেয়ে বড়, এই শুন শুন, এই লসিকা তাহলে কোথার মধ্যে থাকবে? লসিকা বাহ আর লসিকা গ্রন্থির মধ্যে। কি কি লিখবো আমরা? ঈষৎ হলদে বর্ণের, ঈষৎ হলদে বর্ণের। আর এটা কার কার মধ্যে থাকে? ওইটা যেমন ছিল রক্তবাহ, ওইটা ছিল রক্তবাহ, এটা হচ্ছে লসিকা বাহ। তাহলে কার কার মধ্যে থাকে? রক্ত কার কার মধ্যে থাকে? রক্ত, রক্ত, হৃৎপিণ্ড আর, তাহলে লসিকা কার মধ্যে থাকবে? লসিকা গ্রন্থি। কি রঙের হয়? ঈষৎ হলদে। ঈষৎ হলদে মানে হালকা হলদে বর্ণের। আর এই এই লসিকাতে একটা কোষ থাকে, সেই কোষটার নাম হচ্ছে লিম্ফোসাইট। আর একটা শর্ট এখান থেকে মনে রাখবি, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো প্লীহা। পড়াইছি আমরা প্রথমে, সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লীহা। তাহলে এগুলোই মনে রাখলেই হবে। তাহলে লসিকা কি? লসিকা হচ্ছে ঈষৎ হলদে বর্ণের একটা তরল, ঈষৎ হলদে বর্ণের একটা তরল। এটা লসিকা গ্রন্থির মধ্যে, হ্যাঁ। আর এই লসিকাতে এক ধরনের কোষ থাকে, সেই কোষটা কি বলা হয়? লিম্ফোসাইট। সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লীহা। তাহলে প্লীহা, লসিকা বুঝতে পেরে গেছিস তো? লসিকার পর আছে ঘাম। ঘাম কি পড়াতে হবে? ঘামের কাজ কি? দেহের যে নোংরা পদার্থগুলো আছে শরীর থেকে বাইরে বের করা, আর শরীরটাকে ঠান্ডা রাখা। শরীরটাকে গরম লাগলেই না ঘাম বেরোয়। আমাদের শরীর কেমন বুদ্ধিমান, দেখ কেমন অটোমেটিক সিস্টেম করা আছে, যে তুই স্নান করবি, দেখ লোমকূপের মাধ্যমে জল ভিতরকে চলে যায় না। বটে কি? তুই স্নান করলে, একটা ব্যক্তি 5 ঘন্টা জলে ছিল, নি জল ও শরীরের ভিতরে ঢুকে গেছে, নি ব্যক্তিটা ফাঁপি গেছে। হয় কি? তার মানে শরীরে দেখ লোমকূপের মাধ্যমে জল কিন্তু ঢুকছে না, কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। আর কখন বেরায়? গরম লাগলে, গরম লাগলে বেরোয়, তাই তো? তার মানে যখনই তোর গরম লাগছে, শরীর বুঝতে বেরিয়েছে গরম লাগছে, কী করতে হবে? ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য কী করতে হবে? ঘাম বের করতে হবে। আর যেই ঘামটা বের করছে, ধর এখানে ঘাম লেগে আছে, কী করে ঠান্ডা করে জানিস? বলে দিচ্ছি, এটা লেখার দরকার নাই। ঘাম বের করলো, ঘাম মানে জল, জলটা কিসে পরিণত হওয়ার চেষ্টা করবে? বাষ্পে। তাহলে বাষ্পে পরিণত করার জন্য তো তাপ দরকার। তা তাপ কোথার থেকে নেবে? আমাদের বডিটার থেকে কী করবে? তাপ গ্রহণ করবে। তাহলে তাপ নিয়ে নেবে, তাপ নিয়ে নেবে, তাহলে আমাদের বডিটা কী হয়ে যাবে? ঠান্ডা হবে। তাহলে ঘামের কাজ কি? শরীরকে ঠান্ডা রাখা, ওইটুকু লাগবে, শুধু শরীরকে ঠান্ডা রাখা। কীভাবে করে? দরকার নেই। শরীরকে ঠান্ডা রাখে। আর কি করে? ঘাম কোথার থেকে বেরোয়? হৃৎপিণ্ড থেকে, নাকি? কর্মগ্রন্থি থেকে গিয়ে কী থেকে বেরোয়? তাহলে হৃৎপিণ্ড থেকে কী বেরোয়? লসিকা, রক্ত, ঠিক আছে। তাহলে ঘামও হয়ে গেছে, তাই তো? এইবার শুন, এবার আছে মূত্র। মূত্র আমাদের পড়ানো হয় নাই? রেচন পদার্থ পড়াইছি তো, ওখানে মূত্র নিয়ে ডিটেলস বলেছি আমরা, যে মূত্রের মাধ্যমে কী বেরোয়? অতিরিক্ত যে জল, আমাদের যে বাড়তি জল, সেই বাড়তি জলটা দেহ থেকে। আর কি কি বেরোয়? আমাদের দেহের যে নোংরা পদার্থ, সেই নোংরা পদার্থগুলো রেচনের মাধ্যমে, মানে মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। এটাও পড়েছি আমরা। মূত্রর অবস্থান, মূত্র কোথায় থাকে? মূত্রথলিতে। কোথায় থাকে?
ঠিক আছে, কী রঙের হয়? ঈষৎ হলদে বর্ণের হয় মূত্র, হালকা হলদে হলদে হয়, তাই তো। আর অম্লধর্মী হয়, কী ধর্মী হয়? মনে রাখার দরকার নেই, মনে রাখার দরকার নেই। হ্যাঁ, তারপরে শুন, তারপরে আছে CSF। CSF এর পুরো নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, CSF, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এটা কোথায় থাকে শুন? অবস্থান 1 নাম্বার থাকে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, ধর এই ব্রেনের খুলির ভিতরে থাকে ব্রেনটা, তাই তো। এই খুলিটা, এই খুলির ভিতরে থাকে। এবার ব্রেনটা শুধু এরকমভাবে নামা থাকলে হয়। এবার দৌড়বি, ঠং 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 শব্দ করবি, ধাক্কা খাবে, বটে কি না? নিয়ে ড্যামেজ হয়ে যেতে পারে তো ব্রেনটা। নিয়ে কিছুদিন পর এই যে ইয়ার মতন করবি। হ্যাঁ, ঠিক আছে, আমার নাম বলছি না, তোর নাম বলে দিচ্ছিস, ঠিক আছে। শুভজিৎ তোকে বলে নেই? হ্যাঁ, এই সব প্রমাণ থাকছি, মালা ঘুরাবি। হ্যাঁ, এত ডিটেলস বলতে নেই। কথাটা শুন, শুন শোন। তাহলে ধর এই যে খুলিটার ভিতরে শুধু ব্রেনটা নামা রইল, CSFটা দিতে ভুলে গেছে, ঠিক আছে। তাহলে দৌড়বি, ঠং 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 ঠং, মনে হবে ভিতরে কিছু একটা খড়খড় খড়খড় শব্দ করছি, ওটা কি না? তো সেই জন্যে আমাদের ব্রেনটা যদি সেফটি থাকে, সেই জন্যে যে এই যে এইটা আছে না, এইটার উপরে একটা থকথকে একটা পদার্থ আছে, তরল একটা কি আছে? তরল আছে। ওই তরলটার নামে হচ্ছে CSF। পুরো নাম কি? ফ্লুইড। ফ্লুইড, ঠিক আছে, মানে ফ্লুইড মানে তরল। তো এই তরলটা থাকে। এবার ওই তরলটা থাকার জন্যে যখন তোরা করছিস, এই তরলটা থাকার জন্য যখন দৌড়ছিস আর করছিস, তখন ব্রেনটা সেফটি দেখছি। তাহলে এই তরলটার কাজ কি? প্রথম কাজ কি? এই কি বললাম শুনলি তোরা? এই তরলটার নাম কি বল না? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। অত আসতে কেন, জোরে। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কোথায় থাকে? আর সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক। আর মস্তিষ্কে কেন থাকে? যাতে তোর ব্রেনটা কোনো আঘাত, তাহলে তরলটার কাজ কি? ব্রেনটাকে আঘাত থেকে রক্ষা করা। আর 2 নম্বর কাজ হচ্ছে ব্রেনে পুষ্টি প্রদান করা, ব্রেনে পুষ্টি প্রদান করা। তাহলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের 2টো কাজ। একটা হচ্ছে মস্তিষ্ককে ঠিকঠাক করে বাঁচায় রাখা, যাতে কোনো আঘাত না পায়। আর 2 নম্বর হচ্ছে মস্তিষ্ককে কী করা? পুষ্টি সাপ্লাই করা, পুষ্টি দিয়া ব্রেনকে। ব্রেনেও থাকে আর সুষুম্না কাণ্ডও থাকে। সুষুম্না কাণ্ডও সেম কাজ, সুষুম্না কাণ্ড কাজ রক্ষা করে, ঠিক আছে। বুঝতে পারছিস কি CSF এর কাজ? CSF মানে কি? সেরিব্রো কোথায় থাকে, কি জন্য থাকে? মস্তিষ্ক রক্ষা করে আর মস্তিষ্কে পুষ্টি দ্রব্য প্রদান করে বা পরিবহন করে বলতে পারিস। তাহলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইডে হয়েছে। পরেরটা হচ্ছে সাইনোভিয়াল তরল। এটি কি পড়াইছি তো দিকে আগে? সাইনোভিয়াল তরল, যাবি তো ঘর, যাবি তো শুন। হ্যাঁ তো দাঁড়া, আর যাবি সাইনো। হ্যাঁ হ্যাঁ, শুন রে, ধর কোনো একটা অস্থিসন্ধি আছে এইখানে, শোন রে, কোনো অস্থিসন্ধি আছে, এরকম 2টো হাড় আছে তো, এদিকে শোন, 2টো ধর অস্থিসন্ধি আছে। এবারে এই 2টো অস্থিসন্ধি, ভালো করে শুনবি, এই 2টো অস্থিসন্ধির এই মাঝটাতে, এই যে মাঝটা, এই মাঝটাতে একটা তরল থাকে। 2টো অস্থিসন্ধি, অস্থিসন্ধি মানে জানিস তো, যেখানে 2টো হাড় জয়েন হয়েছে সেটাকে বলবো অস্থিসন্ধি। এই 2টো অস্থিসন্ধির মাঝে এরকম একটা পর্দা থাকে, একটা পর্দা দ্বারা এরকম ঘিরে থাকে এই অস্থিসন্ধি। এই অস্থিসন্ধিটাকে একটা এরকম পর্দা দ্বারা ঘিরে থাকে। এই পর্দাটাকে বলা হয় সাইনোভিয়াল পর্দা।
কি বলা হয়? টেনেও আছে, এটা টেনেও আছে বলে দিচ্ছি। এইটা কি বলে? অস্থি সন্ধি, দুটো হাড় যোগ আছে, সেইখানে একটা পর্দা আছে, এই পর্দাটা কি বলা হয়? এইখানে একটা গহ্বর আছে, ওই গহ্বরটাকে বলা হয় সাইনোভিয়াল গহ্বর। আর এই গহ্বরে একটা এক ধরনের চ্যাটচেটে, ওই যে ডিমের সাদা অংশটা দেখেছিস, ওইরকম সাদা টাইপের একটা চ্যাটচেটে পদার্থ থাকে। এই পদার্থটাকে, এই তরলটাকেই বলা হয় সাইনোভিয়াল তরল। তাহলে এই যে অস্থিসন্ধি একটা পর্দা দ্বারা ঘিরে থাকে, পর্দাটা কি বলা হয়? এইখানে একটা গহ্বর থাকে, সেই গহ্বরটাকে, আর এই সাইনোভিয়াল গহ্বর থেকে এক ধরনের তরল পদার্থ নিঃসৃত হয়। এই তরলটা কি করে জানিস? এই দুটো হাড় আছে, তো এই দুটো হাড় এরকমভাবে কী হতে পারে? ঘষা লাগতে পারে। এই হাঁটুটাই দেখ, হাঁটুর ক্ষেত্রে দুটো হাড় আছে, এই দুটো হাড়ে বারবার এরকম ঘষা লাগতে পারে। ঘষা লাগলে হাড়টা খেয়ে যাবে কি না? খেয়ে যাবে। তাহলে যাতে ওইটা না খেয়ে সেই জন্য থাকে। তাহলে বলতে পারি যে এই দুটো অস্থিসন্ধিকে কী করে? রক্ষা করে, বা ঘর্ষণ থেকে রক্ষা করে, তাই তো? ঘর্ষণ থেকে রক্ষা করে, নাহলে এরকম করে বারবার বারবার এরকম ঘষা পাইতেও, যেখানে অস্থিসন্ধি আছে। এই যে আমি হাতটা ধরে এরকম এরকম করছি, দুটো অস্থিসন্ধি আছে এখানে, বারবার বারবার কী হচ্ছে? ঘষা লাগছে, খেয়ে যেতে পারে। যাতে না খেয়ে, সেই জন্য এই তরলটা কাজ করে। এই তরলটার নাম কি? সাইনোভিয়াল তরল। একটা হচ্ছে রক্ষা করে ঘর্ষণ থেকে, আর 2 নম্বর কাজ কি জানিস? এই অস্থিসন্ধিটাকে পুষ্টিও দেয়, অস্থিসন্ধিটাকে পুষ্টিও দেয়, পুষ্টি প্রদান করে। তাহলে দুটো কাজ বুঝতে পারছিস কি? সাইনোভিয়াল তরল আর আর নাই, আর বহিঃকোষীয় আছে আর অন্তঃকোষীয়। অন্তঃকোষীয় তো পড়াইছি, শুন। অন্তঃকোষীয় মানে কি? কোষের ভিতরে থাকবে। তাহলে কোষের ভিতরের কাজগুলো করে। কোষের ভিতরে কি কি কাজ আছে? রেচন পদার্থগুলোকে বের করা, কোষের আকৃতি দিয়া, কোষটা কেমন, হ্যাঁ, কোষটা কেমন আকৃতি হবে সেটাও প্রদান করে অন্তঃকোষীয়। আর একটা আছে বহিঃকোষীয়। বহিঃকোষীয় তরল কোথায় দেখবে? কোষের বাইরে। তাহলে অবস্থান তো ক্লিয়ার আছে, কাজটাও সে একই, রেচন পদার্থ বের করা আর প্রতিটা কোষে কোষে পুষ্টি প্রদান করা। সেই কি কাজ পড়ানো আছে, এগুলো দেখবি, বুঝতে পারছিস? এইখান থেকে সেরকম, হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ, অন্তঃকোষীয় আর বহিঃকোষীয় হয়, ওইগুলোই আছে এখানে। তাহলে এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নাই তো? ঠিক আছে, পরের দিন আমরা রক্তের, সেই রক্তটাকে যে ভাগ করা আছে ওইখান থেকে পড়াবো। ঠিক আছে।